Tripping, falling with no footing. Playing must be something to play. কিম তায়ং 23 বছরের একটি মেয়ে যে কিনা একটা নর্মাল কোম্পানিতে চাকরি করে। তার জীবন সাধারণত অন্যদের মতো, সে তার এই জীবন নিয়ে একদম অতিষ্ঠ, কিন্তু তারপরেও সে অনেকটাই খুশি কারণ তার বেস্ট ফ্রেন্ড আর সে একই কোম্পানিতে কাজ করে। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল যতক্ষণ না পর্যন্ত এক নতুন তথ্য সামনে এলো। হঠাৎ করে কোম্পানিতে একজন নতুন এমপ্লয়ি জয়েন হয়েছে, সেটা নিয়ে সবাই অনেক রকমের গসিপ করছে। সে নতুন ব্যক্তি নাকি দেখতে বেশ সুন্দর, হট আর সেক্সি। নতুন এমপ্লয়িকে নিয়ে তোর কি ধারণা? আই ডোন্ট নো, কারণ সবাই বলছে ও নাকি দেখতে প্রচুর হট। যাই হোক, আমি এমনিতেও আমার লাইফে প্রচুর বোর ফিল করছি। ও যদি এসে ফানি কিছু করে তাহলে যদি আমার লাইফে একটু মজা আসে। ঠিক বলেছিস, যেমন মনে হয় এখানে সবগুলাই মরা, ঠিকমতো কথাও বলতে পারে না। যাই হোক, আমার কেন মনে হচ্ছে তুই এই নতুন এমপ্লয়ের প্রতি বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিস। তেমনটা না, আমি তো এখনো পর্যন্ত ওকে দেখিনি। ঠিক আছে, তাহলে দেখা যাক। হাসি বন্ধ কর, ইউ ইডিয়েট। দেখ, নতুন এমপ্লয় চলে এসেছে। তখন কোম্পানির প্রেসিডেন্ট নতুন এমপ্লয়িকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। Everyone, meet Jeon Jungkook. He's our new member. হ্যালো, তোমরা আমাকে জাঙ্কুক বলতে পারো। সবাই জাংকুককে দেখে চুপ হয়ে যায় কারণ তারা যা ভেবেছিল জাংকুক তার অপোজিটটাই বেরিয়েছে। জাংকুক দেখতে একদম সাদাসিধা বোকা টাইপের ছিল, যে কিনা চোখে মোটা ফ্রেমের চশমা পরতো। ওই নতুন, কিন্তু সবাই যে বলেছিল ও বেশ হট, কিন্তু ওকে দেখে তো তেমন মনে হচ্ছে না। আই ডোন্ট নো, আমার মনে হয় কেউ আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে। লিলি, ওই কি তোর টাইপের? নো ওয়ে, হি ইজ ডাম। এই বলেই লিলি তের পিঠে কিল বসিয়ে দেয়। তুই আমাকে মারছিস কেন? আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। প্রতিশোধ পরে নিস, আগে এখন কাজ কর। তারপর তে আর লিলি নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে জাংকুকের সম্পর্কে ওরা যা জানতে পেরেছিল সেটা ভুল ছিল না। আসলে জাংকুক একজন মাফিয়া বস, আর সে এখানে নিজের পরিচয় বদলে এসেছে। সে সবার সামনে ধরা পড়তে চায় না, তাই সে এরকম একটা বোকা ফ্যাট টাইপের পরিচয় বানিয়েছে। সবাই মনে করে জাংকুক বোকা, কিন্তু সে এখানে এসেছে কাউকে খুঁজতে, খুব ইম্পর্ট্যান্ট একজন পার্সনকে। আর এর জন্যই জাংকুকের এই আইডেন্টি পরিবর্তন। সে চায় না কেউ জানুক যে সে এখানে কিসের জন্য এসেছে। জাংকুক শুধুমাত্র দুইজন ব্যক্তিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেটা হলো তার বিশ্বস্ত দুই লোক, জিমিন আর সুগা। জাংকুক নিজের চেয়ারে বসে আছে, তখন তার ফোন ভাইব্রেট করে ওঠে। জাংকুক ফোনটা রিসিভ করে না, কিন্তু কিছুক্ষণ পর সে উঠে ওয়াশরুমে চলে যায় আর আশপাশটা ভালো করে লক্ষ্য করে। যখন সে দেখতে পায় কেউ নেই, তখন সে কল ব্যাক করে। ভাই, সবকিছু ঠিক আছে? আমরা খুব চিন্তায় আছি আপনাকে নিয়ে। সবকিছু ঠিক আছে, আর কোনো ইনফরমেশন? আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের শত্রু মিস্টার চা সবকিছু খুব সতর্কতার সাথে লুকিয়েছে। আই ডোন্ট কেয়ার, আমার সব তথ্য চাই রাত 12টার মধ্যে। ঠিক আছে ভাই। জাংকুক ফোনটা কেটে বের হওয়ার জন্য দরজা খোলে, আর দরজা খুলেই সে শকড হয়ে যায়। সে দেখে যে তে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসলে তেদের অফিসের ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম, তার সামনে সিসিটিভি ক্যামেরা সেট করা আছে এমপ্লয়ের সেফটির জন্য। তারপরেও হঠাৎ করে এমন তেকে সামনে দেখে জাংকুক হকচকিয়ে যায়। তুমি ওয়াশরুমের মেইন গেট লক করে রেখেছিলে কেন? এর মানে আসলে জাংকুক বাঁচার জন্য বারবার ডানে বামে তাকাচ্ছে, তা দেখে তে এবার বলে, আমার দিকে তাকিয়ে কথা বলো। শিট, এখন আমি ওকে কি বলবো? আমি কিছু একটা করছিলাম। তুমি ওয়াশরুমে এসেছো কিছু একটা করার জন্যই, কিন্তু তার জন্য তুমি মেইন ডোর কিসের জন্য লক করবে? তা জেনে তোমার কোনো কাজ নেই। এই বলেই জাংকুক সেখান থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। তা দেখে তে দাঁতে দাঁত চেপে বলে,
হাউ রুড, অসভ্য একটা। ওয়াশরুমটা মনে হয় নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে। তুই জানিস ওই নিউ এমপ্লয়িটা আছে না, ওই জাঙ্ক ফুড? ওইটা জাঙ্ক ফুড না, জাঙ্কুক। ইয়া জাঙ্কুক। তুই জানিস ও একটু আগে ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছিল। তো কি হয়েছে? ও ওয়াশরুমে যাওয়ার জন্য কি দরজা বাইরে থেকে লক করবে নাকি ভিতর থেকে তো লক করবে? আমি তা বলছি না, আমি বলছি যে ও দরজাটা ভিতর থেকে কেন লক করবে? কেন, তোর কি ওর সাথে জয়েন হওয়ার ইচ্ছা হয়েছিল নাকি? লিলি, আমি তা বলছি না, আমি বলতে চাইছি যে ও ওয়াশরুমে গিয়ে ভিতর থেকে দরজাটা লক করে দিয়েছে যখন কি না ও ওয়াশরুমে একা ছিল। আর তার চেয়েও বড় কথা, ও ওয়াশরুমের মেইন ডোর লক করে দিয়েছে। ও আচ্ছা, আমি জানি কেন করেছে। কেন? হয়তো কোম্পানিতে এত হট মেয়ে দেখে ও একটু উত্তেজিত হয়ে গেছে আর নিজেকে শান্ত করার জন্য ওয়াশরুমে গিয়ে ভিতর থেকে ওয়াশরুমের দরজা লক করে দিয়েছে। সত্যি তোর মাথায় এসব উল্টাপাল্টা জিনিস ছাড়া আর কিছু ঘোরে না, না রে? আচ্ছা, এখন এসব কথা বাদ দে আর কাজে ফোকাস কর। এই বলে লিলি তের মাথায় একটা চাটি মারে। আউচ, আমার কিন্তু লেগেছে। ঠিকই বলেছিস, লেবেট। তে এসব কথা মাথা থেকে ঝেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর লিলিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তেদের ফ্লোরের অলমোস্ট সব স্টাফ মেম্বারেরাই চলে গেছে, শুধুমাত্র তে, লিলি আর জাঙ্কুকি উপস্থিত আছে। তোর হয়েছে? অলমোস্ট। ওকে, ডু ইট ফাস্ট, আমার খুব ক্ষুধা লেগেছে। এই বলে লিলি ঠোঁট ফোলায়। ওকে, আমার হয়ে গেছে, চল। ফাইনালি। তারপর ওরা দুজন ওদের ডেস্ক থেকে উঠে দাঁড়ায় আর যখন বেরোতে নেবে তখন তের চোখ পড়ে জাঙ্কুকের উপরে, যে কিনা নিজের কম্পিউটারে কাজ করতে ব্যস্ত। তে তা দেখে একটু চোখ উল্টায় আর সেখান থেকে চলে যায়। কোম্পানির প্রেসিডেন্ট, যে কিনা এখন হাঁটু গেড়ে মাটিতে বসে আছে আর নিজের প্রাণের জন্য ভিক্ষা চাইছে, তাও আবার জাঙ্কুকের কাছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। যদি তুই কিছু না করেই থাকিস তাহলে চাইনার নাম্বার তোর ফোনে কি করে? তার কারণ হচ্ছে ওনার বোন আমার এখানে কাজ করে আর উনি ওনার বোনের খবর নেওয়ার জন্য আমাকে ফোন করেছিল। তখন পেছন দিক থেকে জিমিন এসে প্রেসিডেন্টের চুল খামচে ধরে, তাতে সিওজুন চিৎকার করে ওঠে। জিমিন দাঁত পিষে বলে, মিথ্যা কথা বলার চেষ্টাও করিস না। আমি সত্যি বলছি। তাহলে এটা বল, ও তোকে কেন ফোন করে? ফোন করা হলে ওর বোনকে ফোন করতে পারতো। কারণটা হচ্ছে মিস্টার চা আর ওনার বোনের সম্পর্ক বেশি একটা ভালো না। আসলে তারা সৎ ভাই বোন, কিন্তু মিস্টার চা ওনার বোনকে অনেক ভালোবাসে। ও আচ্ছা, তাহলে এখন এটা বলে ফেল যে ইউনোর বোনটা কি? লিলি। হ্যাঁ লিলি। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, আমার এই লিলির সম্পর্কে সব ইনফরমেশন চাই। ঠিক আছে ভাইয়া, হয়ে যাবে। তাহলে এখন আমরা ওর সাথে কি করব? লাস্ট টাইম যা করেছিস তাই করবি, শুধু ওর হাড্ডিগুলো ভাঙিস না, কারণ কোম্পানির প্রেসিডেন্ট খারাপ দেখাক সেটা আমি চাই না। এই বলে জাঙ্কুক একটা ডেবিল হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন আর সুগা একে অপরের দিকে তাকিয়ে একটু মৃদু হাসে আর কোম্পানির প্রেসিডেন্টকে মারধর করতে শুরু করে। জিমিন আর সুগা তাদের বাসার ছাদে বসে ড্রিঙ্কস করছে। তখন সুগার নজর যায় জিমিনের হাতের দিকে। জিমিনের হাতের উপরে ছিলে গেছে আর রক্ত বেরোচ্ছে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। এই বলে জিমিন হাত বাড়িয়ে বিয়ার বোতল নিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। ভালো করে দেখো, তোমার হাত থেকে রক্ত পড়ছে। এটা ঠিক হয়ে যাবে। এই বলে জিমিন আবারও ড্রিঙ্কস করতে শুরু করে। তা দেখে সুগা এবার জিমিনের হাত টেনে নিজের কাছে নিয়ে আসে আর পকেট থেকে একটা রুমাল বের করে জিমিনের ক্ষত হাতে ব্যান্ডেজ করে দেয়। নিজেকে কষ্ট দিও না। সুগার দৃষ্টি জিমিনের দিকে। সুগার দৃষ্টি একদম কোমল আর নরম। তা দেখে জিমিন সাথে সাথে নিজের নজর অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমার হার্টবিট এত ফাস্ট হয়ে গেছে কেন? কাম ডাউন। যেখানে সব এমপ্লয়িরা যে যার কাজে ব্যস্ত, সেখানে জাঙ্কুকের নজর লিলিতে ব্যস্ত। এই লিলি, আমি
আমি জানি না, বাট আমার মনে হচ্ছে জাংকুক সেই কখন থেকে তোকেই দেখছে। লিলি এতক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছিল, এবার তের কথায় লিলি আর চোখে তের দিকে তাকায়। অবশ্যই, আমি দেখতে সুন্দরী। এটা কোনো মজা করার সময় না, আর আমি তোর সাথে মজাও করছি না, মিস ইমাজিনেশন। ওকে ছাড়, আর এখন আমাকে বল কি বলবো। লিলি আগ্রহ নিয়ে তের দিকে তাকিয়ে আছে, আর তে বেওকুফের মতো লিলির দিকে। তুই কি ওই আনারের উপর ইন্টারেস্ট নাকি? তোর কি মনে হয় সেটা সম্ভব? হতেও পারে, মোটেও না। তা না হলে তুই বারে বারে ওকে নোটিসই বা করছিস কেন? আর ও কি করছে না করছে সেদিকে খেয়ালই বা করছিস কেন? হ্যাঁ, তেমনটা না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওর ইন্টেনশন খুব একটা ভালো না। তুই একটু বেশি ভাবছিস, ওকে ইগনোর কর। লিলি তের কাঁধে হাত রাখে, আর তেও মাথা নাড়ায়। জাংকুক লিলির কাছে আসে আর ওকে বলে, এক্সকিউজ মি। হ্যাঁ, কি হয়েছে? আমি ফাইলটার কিছু অংশ বুঝতে পারছি না, তুমি আমাকে একটু হেল্প করবে? অ্যাকচুয়ালি আমার একটু আর্জেন্টলি বেরোতে হবে, কিন্তু তে তোমাকে সাহায্য করবে ফাইলটা বুঝতে। কি? আমি কেন? প্লিজ তে, আমার জন্য এটা করে দে, আমার সত্যি এখন যেতে হবে, বাই বাই। তে বড় বড় চোখে লিলির দিকে তাকিয়ে আছে। লিলি সেই দিকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জাংকুক মনে মনে ভাবে, কি চাইলাম আর কি হলো। তে তো আর কিছু করার নেই। তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলে, এখন কি তুমি বসবে? ওয়েট, আমি আসছি। এই বলে জাংকুকও দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। হোয়াটটা, এ কেমন মানুষ রে বাবা? ও প্রথমে নিজেই হেল্প চাইলো আর নিজে এখন কিছু না বলে চলে গেল। এরকম ইডিয়েট গুলো আমার কাছেই এসে সব জোটে। জাংকুক বাহানা দিয়ে তাড়াতাড়ি করে এসে লিলির পিছু পিছু হাঁটা ধরে। তখনই তেও জাংকুকের পিছু পিছু এসে জাংকুকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জাংকুক থমকে যায় তেকে দেখে। কোথায় যাচ্ছ তুমি? মানে আমি। জাংকুক তেকে কিছু বলতেই যাবে, তার আগেই জাংকুকের নজর পড়ে যে লিলি সেখান থেকে চলে গেছে। কোনো কারণ না, এখন আমার সাথে এসো আর ফাইলটা কমপ্লিট করো, তা না হলে প্রেসিডেন্ট প্রচুর রেগে যাবে। এই বলেই তে জাংকুকের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। যখনই আমি কিছু একটা করতে যাই, এই মেয়ে তখনই আমার সামনে চলে আসে। জাংকুক সাথে সাথে নিজের পকেট থেকে ফোন বের করে সুগাকে একটা মেসেজ করে দেয় যে লিলি কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। আসো আর নিজের ফাইলটা কমপ্লিট করো, যদি কিছু না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করো, কিন্তু ভুলভাল কিছু করো না, ঠিক আছে? জাংকুক তের কথায় চুপচাপ মাথা নাড়ায়, কিন্তু ভিতরে ভিতরে জাংকুক রাগে ক্ষোভে ফেটে পড়ছে। তারা তাদের কাজ কমপ্লিট করে। তারপর তে জাংকুককে কফি বানাতে বলে, কারণ তে জাংকুককে তার ফাইল কমপ্লিট করতে হেল্প করেছে, তাই তাতে জাংকুক দাঁতে দাঁত চেপে কফি বানাতে চলে যায়। সে যখন গরম পানি কাপে ডালতেই যাবে তখন অ্যাক্সিডেন্টলি গরম পানি তার হাতের উপরে পড়ে যায়। তা দেখে তে তাড়াতাড়ি জাংকুকের কাছে আসে। ও শিট, তুমি এত কেয়ারলেস কেন? তে জাংকুকের হাত ধরে টেনে ট্যাবের নিচে জাংকুকের হাতটা রাখে যাতে জাংকুক ব্যথা অনুভব না করে, কিন্তু জাংকুক তো তেকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তুমি এখানে থাকো, আমি তোমার জন্য মলম নিয়ে আসছি। এ বলেই তে দৌড়ে নিজের ডেস্কের কাছে চলে যায়। আসলে তের এরকম ছোটখাটো ফার্স্ট এড কিট নিজের সাথে সবসময় নিয়ে ঘুরতো। তে মলম নিয়ে জাংকুকের কাছে আসে আর জাংকুককে বসিয়ে জাংকুকের হাতে মলম লাগাতে শুরু করে। তুমি ঠিক আছো? ধন্যবাদ। যদি তুমি না জানো তাহলে তোমার কফি বানানোর কোনো দরকার ছিল না। তুমি আমার কাজে হেল্প করেছো, তাই আমি এটা করতে চেয়েছিলাম। তারপরেও ঠিক আছে, তুমি পারতে না করে দিতে। শুধু শুধু এভাবে আঘাত পাওয়ার তো কোনো দরকার ছিল না। যাই হোক, নেক্সট টাইম খেয়াল রাখবে যাতে ব্যথা না পাও, ঠিক আছে? আর এই ধরো, এই মলমটা নিয়ে যাও, পরে নিজের হাতে লাগিয়ে নিও। আমি গেলাম, বাই। বাই। তে সেখান থেকে চলে যায়। জাংকুক এখনো তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাংকুক মনে মনে ভাবছে, আজ পর্যন্ত কেউ আমাকে নিয়ে ভাবেনি, আমার জন্য কেয়ার করেনি, এমনকি আমার বাবা মাও না, কিন্তু ও। হঠাৎ করে জাংকুক নিজের চিন্তা ভাবনা বাদ দিয়ে সুগাকে ফোন করে। হ্যাঁ ভাই বলো। আমার মেনশনে এসে আমার সাথে দেখা করিস।
এ বলে জাংকুক ফোনটা কেটে দেয় আর নিজের কাজ কমপ্লিট করে কোম্পানি থেকে বেরিয়ে যায়। জাংকুক আর সুগা জিওন ম্যানশনে কিচেনে দাঁড়িয়ে আছে আর দুজনেই কফি মেশিনের দিকে তাকিয়ে আছে। তো তুইও জানিস না কফি কিভাবে বানাতে হয়? ভাই, আমি আগে কখনো বানাইনি, তাই আমি এইসব বিষয়ে জানিও না। তুমি যদি বলো তাহলে আমি কোনো সার্ভেন্টকে জিজ্ঞেস করি। না, একদমই না, আমি চাই না কেউ জানুক এসব বিষয়ে। ও ঠিক আছে, তাহলে আমি এখন কি করব? চেষ্টা করে দেখি। তারপর ওরা দুজন কফি বানানোর চেষ্টা করে, কিন্তু কফি বানানোর বদলে ওরা পুরো কিচেনের অবস্থা নাজেহাল করে। ওরা পুরো কিচেনটাকে তছনছ করে ফেলেছে। তখন জিমিন ভেতরে আসে আর ওদের এই অবস্থা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। এসব কি? জিমিন সুগার জাংকুককে দেখে পুরো শকড হয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কারণ জাংকুক আর সুগার পুরো মুখে আটা ময়দা লেগে আছে, কারণ ওরা দুজনে কেক বানানোরও চেষ্টা করছিল। তা দেখে জিমিন অট্টহাসিতে ফেটে পড়ে, নিজেকে অনেক কষ্টে সংযত করে জাংকুকের দিকে তাকায়, কারণ জাংকুক তো তার বস। যতই হোক সে ভাইয়ের মতো সম্মান করে, তারপরও ও কোনোভাবেই নিজের হাসি কন্ট্রোল করতে পারছিল না। তোমরা দুজন কি করার চেষ্টা করছিলে? আমরা কফি বানানোর চেষ্টা করছিলাম, আর এইটা বানানো যে এতটা কঠিন আমি বুঝতে পারিনি। তার থেকেও বড় কথা, আমি কেক বানাতে চেয়েছি, কিন্তু এটাও তার থেকে বেশি কঠিন। তা ভাইয়া, আমি হেল্প করব? জাংকুক আর কিছু বলার মতো অবস্থায় নেই, কারণ এই কফি আর কেক বানাতে গিয়ে তারা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ চালু করে দিয়েছিল। এখন আর কিছু বলতে চায় না জাংকুক, তাই সে শুধু মাথা নাড়ায়। তারপর জিমিন ওদেরকে শিখিয়ে দেয় কিভাবে কফি বানাতে হবে, কিন্তু জিমিন আর সুগা এইটা বুঝতে পারলো না যে জাংকুক হঠাৎ করে কেনই বা কফি আর কেক বানানো শিখতে চাইছে। সব স্টাফ মেম্বাররা নিজেদের কাজে ব্যস্ত। তখন জাংকুক তের কাছে কফি নিয়ে আসে। এই নাও, কালকে তুমি আমাকে সাহায্য করেছিলে। ইন রিটার্ন আই মেড দিস। এই বলে জাংকুক তের দিকে কফিটা এগিয়ে দেয়। তে বড় বড় চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমার জন্য? আই মিন, তুমি শিওর তো এটা তুমিই বানিয়েছো? অফ কোর্স আমি বানিয়েছি, যদি তুমি না চাও তাহলে ঠিক আছে। এই বলে জাংকুক যখন নিজের হাতটা ঘুরিয়ে নেয়, তখনই তে বলে ওঠে, না না, আমি চাই, থ্যাংক ইউ। এই বলেই তে জাংকুকের হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক দেয়। তা দেখে জাংকুক একটু মৃদু হাসে। আসলে তে তেমন একটা কফি পছন্দ করে না, কিন্তু অফিসে আসলে প্রায় সময় অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে ও মাঝে মধ্যে কফি খায়। তাই জাংকুককে একটু মজার ছলেই বলেছিল, আর জাংকুক কফিটা তৈরিও করেছে। তাতে তে একটু খুশি হয়। তে কফিটা টেস্ট করে জাংকুকের দিকে তাকিয়ে বলে, ইটস রিয়েলি টেস্টি, থ্যাংক ইউ জাংকুক। জাংকুক মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায়। সবাই যে যার মতো কাজ করতে ব্যস্ত। তখন জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক দেখে সুগা ফোন করেছে, তাই সে বাহানা বানিয়ে সেখান থেকে উঠে করিডোরে চলে যায় আর ফোনটা রিসিভ করে। হ্যাঁ সুগা। ভাই, খবর পেয়েছি সামনের সোমবারে ইউনো নাকি ওর বোনের সাথে দেখা করতে আসবে। দ্যাটস গুড। লিলির উপরে ভালো করে নজর রাখ। ঠিক আছে ভাই। জাংকুক ফোনটা কেটে ঘুরে পিছন দিকে তাকিয়ে শকড হয়ে যায়, কারণ তে ওর পিছনেই দাঁড়িয়ে আছে। ও গড, ও কি সবটা শুনে ফেললো নাকি? তুমি এখানে কি করছো? কিছু না, একটা আর্জেন্ট কল এসেছিল তাই। তে কিছুই বলে না, শুধু মাথা নাড়ায়। তুমি এখানে কি করছো? এখন এটা বলো না যে তুমি আরিফেতে আমার কথা শোনার চেষ্টা করছিলে। আমি মোটেও তেমন মানুষ না যে কিনা এসব কাজ করে বেড়ায়। আমি এখানে এসেছিলাম আমার মায়ের সাথে কথা বলতে। তে জাংকুকের প্রশ্নের উত্তর দেয়, কিন্তু তের দৃষ্টি অন্যদিকে। ও আচ্ছা। জাংকুক আর চোখে একবার তেকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওকে, ও কাকে বললো লিলির উপরে নজর রাখতে? আর তার চেয়ে বড় কথা, ও লিলির কাছ থেকে কি চায়? ও গড, লিলি গাধি, তুই কত বড় বিপদে আছিস তুই নিজেও জানিস না। এখন আমি কি করব?
তে জাংকুকের পুরো কথাটাই শুনেছে, কিন্তু সে জাংকুকের সামনে ধরা পড়তে চায়নি বলে স্বাভাবিক আচরণ করেছে। কিন্তু তে নিজেও জানে না যে জাংকুকও এখন ওর সব কথা শুনে ফেলেছে, যখন কিনা তে নিজেকে নিজেই এসব কথা বলছিল। এখন আসল প্রশ্ন হচ্ছে বিপদে কে আছে, লিলি নাকি তে? জাংকুক একটু মৃদু হাসে ওয়ালের আড়ালে দাঁড়িয়ে থেকে। তুমি যদি জানতেও পারো আমি কে, তারপরও তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এভাবে কিছুটা সময় পার হয়ে যায়। জাংকুক দেখতে পায় যে লিলি একা একা কাজ করছে, তে ওর পাশে নেই। তখন জাংকুক ওর কাছে যায়। লিলি, তুমি আমাকে একটু এই চারটা বুঝতে সাহায্য করবে? আমি না কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই। লিলি মৃদু হাসে। জাংকুক চেয়ার টেনে লিলির পাশে বসে। তখনই তে সেখানে উপস্থিত হয়। ওইটা আমার সিট, কিন্তু আমি তো কাজ করছি। তুমি চাইলে আমার সিটে বসতে পারো। এই, ইটস ওকে, কাম অন, তোর বাচ্চা নেই। আচ্ছা, ঠিক আছে। তে চোখ ঘুরিয়ে জাংকুকের চেয়ারে গিয়ে ধপাস করে বসে পড়ে, কিন্তু তের অ্যাটেনশন সম্পূর্ণটাই অন্যদিকে। সে বারবার করেই জাংকুকের দিকে তাকাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই যে যার মতো কোম্পানি থেকে বেরিয়ে গেছে, তেও বেরিয়ে গেছে। শুধু এখন জাংকুকই সেখানে আছে। সে ভালো করে চারপাশটা দেখে। যখন সে দেখে সবাই সেখান থেকে চলে গেছে, তখন জাংকুক তার রিয়েল আইডেন্টিটিতে চলে আসে, মাফিয়া লুকে চলে আসে। সে তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলে, নিজের চুলগুলো পিছন দিকে ঠেলে দেয় আর শার্টটা পরিবর্তন করে একটা ব্ল্যাক শার্ট পরে নেয়। ভাই, এখন তোমাকে লাগছে একদম মাফিয়া বসের মতো। কিন্তু আমি বুঝলাম না ভাইয়া, তোমার এরকম আনাড়ি সেজে থাকতে হবে কেন? তখন সুগার জিমিনের মাথায় চাটি মেরে বলে, গাধি, ভুলে গেছো যে এটা একটা টপ সিক্রেট? ও হ্যাঁ, সরি। তো ফাইলটা কোথায়, যেটা রিলেটেড টু মানে সব ইনফরমেশন যেটার মধ্যে আছে? জাংকুক প্রেসিডেন্ট সিওজনের দিকে তাকিয়ে কথাটি জিজ্ঞেস করে। সিওজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি চেষ্টা করছি, আমি এখনো সব ইনফরমেশন কালেক্ট করতে পারিনি। ইজন্ট ইওর টাইম ইজ ওভার? স্যার, দয়া করে আমাকে আর একটু সময় দিন। আমি সত্যি বলছি, আমি আপনার জন্য সব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসবো। প্লিজ আমার উপর দয়া করুন, আমাকে মারবেন না। জাংকুক সিওজনকে কিছু না বলে সুগার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। সুগা জাংকুকের ইশারা বুঝতে পেরে সাথে সাথে সিওজনকে মারতে শুরু করে। জাংকুক চেয়ারে বসে বসে সবটাই দেখছিল। তখন হঠাৎ করে দরজা খুলে যায় আর তে ভেতরে প্রবেশ করে। তে বড় বড় চোখে তাকিয়ে আছে। এসব কি হচ্ছে এখানে? তের সামনের দৃশ্যটা দেখে তে ভয় পেয়ে যায়। তে দৌড়ে সেখান থেকে পালাতেই যাবে, কিন্তু তার আগে জিমিন তেকে ধরে ফেলে আর তের হাত দুটো বেঁধে জাংকুকের সামনে এনে ফেলে দেয়। জাংকুকের সামনে তে হাঁটু গেড়ে বসে আছে। তুমি কে? আর তুমি প্রেসিডেন্টের সাথে এসব কি করছো? তুমি সত্যিই জানো না ওকে? ও হচ্ছে জিয়ন জাংকুক, দ্য মাফিয়া কিং। তে বড় বড় চোখে জিমিনের দিকে তাকিয়ে বলে, কি? বাই দ্য ওয়ে সুইটহার্ট, তুমি এখন এখানে কি করছো? এ বলে জাংকুক তের থুতনি ধরে তের মুখটা নিজের কাছে নিয়ে আসে। তে এক ঝটকায় নিজের মুখটা জাংকুকের হাত থেকে ছাড়িয়ে নেয়। আমি এখানে এসেছিলাম কারণ আমি আমার কিছু ডকুমেন্টস এখানে ভুলে রেখে গেছিলাম, সেগুলো নিতে এসেছি। কিন্তু থ্যাঙ্ক গড আমি এসেছিলাম, তাই আমি জানতে পারলাম তুমি কে, তোমার আসল পরিচয় কি। এখন আমি সবাইকে সবটা বলবো। তের এমন কথায় জাংকুক সাথে সাথে রেগে যায়। জাংকুকের চোখ লাল হয়ে যায়। জাংকুক রাগে সাথে সাথে তের চুল চেপে ধরে বলে, তুমি এখানে এসেছো কারণ তুমি চেয়েছো তাই, আর তুমি এখান থেকে যাবে। আমি চাইলে আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না। না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, প্লিজ। তের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু করে। জাংকুক অট্টহাসিতে ফেটে পড়ে। জাংকুকের এমন ভয়ঙ্কর হাসিতে তে যেন আরো কুকড়ে যায়।
জাংকুক, জিমিন, সুগা জিওন মেনশনে ফিরে আসে। তেকেও তাদের সাথে করে অজ্ঞান করে নিয়ে আসা হয়। তে যখন নিজের চোখ খোলে নিজেকে একটা অন্য জায়গায় আবিষ্কার করে, তার হাত পা বাঁধা। তাতে তে ভয় পেয়ে যায়। তারপরও সে অনেক চেষ্টা করে, কিন্তু সে তার হাত পা ছোটাতে পারে না। এমনভাবে বাঁধা হয়েছে যাতে সে কোথাও যেতে না পারে। এবার তে কোনো উপায় না পেরে চিৎকার করে বলতে শুরু করে, কেউ আছো? দয়া করে আমাকে কেউ সাহায্য করো, আমাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে, কেউ আছো? তে চিৎকার করতে করতে কান্না করে দেয়। তখনই দরজা খোলার আওয়াজ হয়। জাংকুক ভেতরে প্রবেশ করে, আর তের এমন করুণ দশা দেখে জাংকুক হাসতে শুরু করে। তোমার কি মনে হয় কেউ আসবে তোমাকে বাঁচাতে? দয়া করো, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে যেতে দাও। আমি এমনটা কেন করব? তোমার কি আমাকে দেখে স্টুপিড মনে হয় যে তোমাকে যেতে দেবে? দয়া করো, আমাকে যেতে দাও, আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে যেতে দাও, দয়া করো আমার উপরে, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা দিচ্ছি, আমাকে যেতে দাও, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে যেতে দাও। তে অঝরে কান্না করছে। তের চোখের পানি গাল দিয়ে গড়িয়ে পড়ছে। তা দেখে জাংকুক নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। সে যেন কোনোভাবেই তেকে এমন অবস্থায় দেখতে পারছে না। জাংকুক আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। জাংকুক গেস্ট রুম থেকে বেরিয়ে দ্রুত নিজের রুমে চলে যায়। জাংকুকের শ্বাস প্রশ্বাস অতিরিক্ত দ্রুত গতিতেই চলছে। আমার সাথে এমনটা আগে কখনো হয়নি। আগে আমি মানুষের চোখের পানি দেখলে রিল্যাক্স ফিল করতাম, কিন্তু ওর চোখের পানি আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? আমি এতটা অধৈর্য কেন হয়ে পড়ছি? ও কি আমাকে কিছু করেছে, নাকি আমি একটু বেশি ভাবছি? জাংকুক এসব আর ভাবতে পারছে না। নিজের চুল নিজে খামচে ধরেছে অতিরিক্ত ফ্রাস্ট্রেশনে। একজন সার্ভেন্ট এসে জাংকুকের দরজায় টোকা দেয়। জাংকুক সার্ভেন্টকে ভিতরে আসতে বলে, স্যার আপনার ব্রেকফাস্ট তৈরি। ওকে খাবার দিয়েছো? হ্যাঁ স্যার। জাংকুক মাথা নাড়ায়, আর সার্ভেন্টটাও সেখান থেকে চলে যায়। 3 ঘন্টা পর সে আবারও সার্ভেন্টটাকে ডেকে পাঠায়। সার্ভেন্ট আসলে সার্ভেন্টকে জিজ্ঞেস করে, ও খাবার খেয়েছে? না স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি খাবার খেতে রাজি হচ্ছে না। ওকে, তুমি যেতে পারো। এভাবে কিছুটা সময় পার হয়। জাংকুক 10 মিনিট পর তের রুমে যায়। গিয়ে দেখে তেকে এখনো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। খাবারটা পাশেই পড়ে আছে। তা দেখে জাংকুকের রাগ হয়। সে কিছুই খায়নি। এটাতে জাংকুক তের কাছে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কি আছে, খাবার খাওনি কেন? আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খেতে চাই না, আমি কিচ্ছু চাই না, দয়া করে আমাকে যেতে দাও, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দাও, আমার পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করছে, ওরা মনে হয় আমার জন্য চিন্তা করছে, প্লিজ আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দাও। তেকে আবার ওইভাবে কাঁদতে দেখে জাংকুক নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি তোমাকে যেতে দিতে পারবো না, কারণ ইউ নো মাই সিক্রেটস। প্লিজ, আমি কাউকে বলবো না তোমার আসল পরিচয় সম্পর্কে, তারপরও আমাকে যেতে দাও, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে যেতে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই রশি থেকে মুক্ত করতেই পারি, আর তুমি চাইলে এই রুম থেকেও বেরোতে পারো, কিন্তু এই মেনশন থেকে না। তে আর কিছুই বলে না। তে কান্না করছে। জাংকুক তার সার্ভেন্টদের অর্ডার দেয়, আর সার্ভেন্টরা এসে তের হাত পায়ের বাঁধন খুলে দেয়। জাংকুক কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে দরজাটা বাইরে থেকে এখন আর লক করেনি, কারণ সে কোনোভাবে নিজের মনকে বিশ্বাস করিয়ে নিয়েছে যে তে এখান থেকে পালানোর চেষ্টা করবে না। কিন্তু কেউ তো ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, আর তের মনে কি চলছে সেটাও জাংকুক নিজেই জানে না। কিছুক্ষণ পর তে অনেকভাবেই চেষ্টা করে পালানোর জন্য, কিন্তু তার প্রত্যেকবারই পালানোর আইডিয়াটা ফেল হয়ে যায়।
এমনকি তে জাংকুকের গার্ডেদেরকেও ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই কিছু করতে পারেনি। সে জানলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছে, তাতেও ব্যর্থ হয়েছে। সে প্রত্যেকবারই অসফল হয়, আর এতে জাংকুক প্রত্যেকবারই তের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে, কারণ তের এমন সিলি সিলি কাজ কারবারে, তার এমন বাচ্চামো স্বভাবে জাংকুক আরও বেশি ইমপ্রেসড হয়ে যায়। জাংকুকের কাছে থেকে আরও বেশি কিউট লাগে। জাংকুক বুঝতে পারে যে সে তের প্রতি আকৃষ্ট হচ্ছে। এভাবে ঘন্টা থেকে দিনে রূপান্তরিত হয়। তে বাচ্চামোগুলো দিনে দিনে বাড়তে থাকে, তবে জাংকুক এতে মোটেও বিরক্ত হয় না। জাংকুকের এসব ভালোই লাগে। জাংকুক বুঝতে পারে সে তেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কখনোই তেকে কনফেস করেনি। তে এখন ঠিকমতোই খাওয়া দাওয়া করে। জাংকুক সেটা শিওর হয় যে তে ঠিকমতো খাচ্ছে কিনা। যখন দেখে যে ঠিকমতো খাওয়া দাওয়া করছে, এবার জাংকুক নিজেই তের জন্য রান্না করতে শুরু করে। সে সবসময় চেষ্টা করে নতুন কিছু করার, নতুন কিছু মজাদার খাওয়ানোর, থেকে সুস্থ আর স্বাভাবিক রাখার, কিন্তু সে চেষ্টা করতে গিয়ে নিজেই আহত হয়ে যায়। তারপরও জাংকুক কখনোই গিভ আপ করে না। ভাইয়া ছাড়ো তুমি এসব, আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি। না, আমি বানিয়ে নেব। মাঝে মধ্যে আমি চিন্তা করি যে কোন জিনিসটা তোমাকে এতটা পরিবর্তন করেছে। কখনো কাউকে ভালোবেসে দেখিস, তখন তুই বুঝতে পারবি। এই বলেই জাংকুক একটু মৃদু হাসে। জিমিনের চোখ আপনি আপনি সুগার দিকে চলে যায় জাংকুকের কথা শুনে। জাংকুক খাবার নিয়ে তের বরাদ্দকৃত রুমে আসে, কিন্তু রুমে এসে জাংকুক যা দেখে তাতে জাংকুকের চোখ ছানা ভরা। জাংকুক হাঁ করে তের দিকে তাকিয়ে আছে, কারণ তে এখন শুধু তার ইনারে আছে। তে এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। তের পুরো শরীর যেন চকচক করছে। তের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর সেই পানি আর কোমল শরীরে গড়িয়ে পড়ছে। জাংকুক একদৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। তে এবার ময়শ্চারাইজার নিয়ে নিজের শরীরে আলতো হাতে মাখতে শুরু করে। তখন জাংকুক খাবারটা একটা টেবিলের উপর রেখে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে তে বুঝতে পারে কেউ তার দিকে তাকিয়ে আছে। তে সাথে সাথে পেছন ঘুরে তাকায়, আর জাংকুককে দেখে সে অবাক হয়ে যায়। সে দ্রুতই তার পাশে থাকা টাওয়ালটি নিজের গায়ে জড়িয়ে নেয়। তো তুমি এখানে? তুমি কি জানো না একটা মেয়ের ঘরে ঢোকার আগে দরজায় নক করে ঢুকতে হয়? এটা আমার মেনশন, তাই আমার মনে হয় না এমন করাটা আমার দরকার আছে, তাই না? হ্যাঁ, তুমি যাও, আর আমার দিকে ভেবে তাকানো বন্ধ করো। আচ্ছা আচ্ছা যাচ্ছি। ওয়েল, এই মেনশনটা আমার, এই মেনশনের প্রত্যেকটা জিনিস আমার, খাবার, কাপড় চোপড়, এমনকি তোমার রুমও, আর তুমিও শুধুই আমার। এই বলেই জাংকুক বাঁকা হাসে। তে নিজের চোখটা অন্যদিকে সরিয়ে নেয়। তারপর তে আবার দ্রুত জাংকুকের কাছে চলে যায়, আর জাংকুককে ধাক্কাতে শুরু করে। এক পর্যায়ে ঠেলে ঠুলে তে জাংকুককে রুম থেকে বের করে, আর রুমের দরজা লক করে দেয়। তে দরজার এপাশে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর নিজের মুখটা দু হাতে আড়াল করে নেয়। তে ব্লাশ করছে আর মনে মনে চিৎকার করছে। তে মনে মনে কোথাও না কোথাও জাংকুককে পছন্দ করে। জাংকুকের জন্য তার অনুভূতি কাজ করে, কিন্তু সে এই সম্পর্কে এখনো শিওর না যে তার এই অনুভূতিটা আসলেই কি। সুগা বসে বসে নিজের বন্দুক পরিষ্কার করছে। ঠিক সেই সময় জিমিন কিছু একটা নিয়ে সুগার কাছে আসে। সুগা, হ্যাঁ জিমিন বলো। এই দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। সুগা তো নিজের হাতে থাকা গান পরিষ্কার করতে ব্যস্ত। সে এতক্ষণ ধরে জিমিনের দিকে তাকায়নি। জিমিন তার হাতে থাকা প্লেটটা সুগাকে দেখায়। তা দেখে সুগা বলে, ওয়াও জিমিন, তুমি চিকেন বানিয়েছো, সত্যি এটা আমার জন্য? সুগা এক্সাইটেড হয়ে জিমিনের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করে। জিমিনও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটু মৃদু হাসে। কিন্তু আমার হাত। সমস্যা নেই, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি।
আসলে সুগা গান পরিষ্কার করাতে সুগার হাতে ধুলোবালি লেগেছিল, তাই সুগা জিমিনের দিকে তাকায় আর জিমিন সুগাকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে। সুগা জিমিনের দিকে তাকিয়ে একটু হাসে। জিমিন অনেকটাই খুশি হয়ে যায় যে সে নিজের হাতে সুগাকে খাইয়ে দিচ্ছে এটা ভেবে। মাঝরাতে জাংকুকের দরজায় কেউ একজন টোকা দেয়। জাংকুক জেগেই ছিল। জাংকুক বসে বসে কয়েকটা ইম্পর্টেন্ট ফাইল চেক করছিল। হঠাৎ করে নিজের দরজায় টোকা পড়াতে জাংকুক দরজার ওপাশের ব্যক্তিকে ভেতরে আসতে বলে। তখন তে রুমে প্রবেশ করে। জাংকুক তেকে দেখে অবাক হয়, কনফিউজড হয়ে ওকে জিজ্ঞেস করে। কি হয়েছে? জাংকুক তের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করে, কারণ জাংকুক একদম কনফিউজড এখানে কেন এসেছে তাই। মানে আসলে আমার পরার জন্য যথেষ্ট জামা কাপড় নেই। আমি আসার সময় তো আর কিছু সাথে করে নিয়ে আসিনি, তাই জিমিনের দেওয়া দুটো জামাই আমি এতদিন ধরে পরছিলাম। কিন্তু আমারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগতো, যেহেতু তুমি আমাকে কোথাও যেতে দিচ্ছ না বা আমাকে তোমার আন্ডারে রাখতে চাইছো, তাই আমার কিছু কেনাকাটির প্রয়োজন। তো আমি চাইছিলাম কালকে একটু শপিংয়ে যাব। তের কথায় জাংকুক একটু হেসে বলে, Why not? Well, তুমি এই কথাটা আমাকে কালকে সকালেও বলতে পারতে। তুমি সকাল সকালই বেরিয়ে যাও, তাহলে আমি তোমাকে কিভাবে বলতাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কালকে বডিগার্ডদের সাথে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এসো। ওকে, থ্যাংক ইউ। তের একটু মন খারাপ হয়। তে যেই না চলে যেতে নেবে তখনই জাংকুক আবার তাকে থামিয়ে দিয়ে বলে, ওয়েট, আবার কি? আমি তোমার সাথে যাব, আমার কিছু কাজ আছে সেখানে। আচ্ছা। হঠাৎ করে তের মনটা খুশি হয়ে যায়। তে সাথে সাথে মাথা নাড়ায়। তে খুশি হয় এটা ভেবে যে জাংকুক তার সাথে যাচ্ছে। অন্যদিকে জাংকুকের কাজ তো শুধু একটা বাহানা। আসলে জাংকুক তো যাচ্ছে তের সাথে কিছুটা সময় অতিবাহিত করতে। তে আর জাংকুক দুজনেই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওরা দুজন একটা শপিং মলে প্রবেশ করে। তে এদিক সেদিক দেখছিল, তার অনেক কিছুই পছন্দ হয়েছে, সে কিনতেও চায়, কিন্তু এটা ভেবে সে কিনতে পারে না যে জাংকুক যদি তাকে অ্যালাউ না করে, যদি রাগ করে। এসবই ভেবে তে কিছুই বলে না। তে নিজের মতো কয়েকটা ড্রেস দেখে, কিন্তু জাংকুককে কিছুই বলে না। জাংকুক তো তের পিছু পিছু হাঁটছিল আর তেকে দেখছিল। এভাবে কিছুটা সময় পার হয়। 3 ঘন্টা পর তে টায়ার্ড হয়ে একটা জায়গায় বসে পড়ে। আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, আমি আর হাঁটতে পারবো না। তাহলে কি আমি তোমাকে কোলে করে নিয়ে যাব? অসভ্য লোক একটা। আচ্ছা হয়েছে হয়েছে, আমি আর কিছু বলছি না, চলো এখানে একটা ক্যাফে আছে, ওইখানে যাওয়া যাক। তারপর ওরা দুজন সেই ক্যাফেতে চলে যায়। তে নিজের পছন্দ মতো স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করে আর জাংকুক কফি। তো তোমার শপিং শেষ? জাংকুক তের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করে। তে সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, আমি শুধু এই দুটো ড্রেসই নিব। দুটো কেন? তোমার তো অনেক কিছুই পছন্দ হয়েছে দেখেছি। আমি চাই না তোমার টাকা অপচয় করতে। এই বলেই তে নিজের ড্রিঙ্কসে চুমুক বসায়। জাংকুক আর কিছুই বলে না, চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে। তে এবার টপিকটা ঘোরানোর জন্য বলে, তুমি না বলেছিলে তোমার কি কাজ আছে, তুমি কি সেই কাজটা করবে না? ও হ্যাঁ, তুমি ওয়েট করো, আমি আসছি। এই বলেই জাংকুক সেখান থেকে চলে যায়। তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, মাঝে মধ্যে ওকে প্রচুর ভয়ঙ্কর দেখায়। জাংকুক এসে তের সামনে দাঁড়ায়। তোমার কাজ শেষ? আমি এটা তোমার জন্য কিনেছি। এই বলেই জাংকুক একটা ড্রেস তের দিকে এগিয়ে দেয়। থ্যাংক ইউ আমাকে ড্রেসটা কিনে দেওয়ার জন্য। নো, আমি শুধু একটা ড্রেস তোমার জন্য কিনিনি। তাহলে এখন এই জায়গাটা শুধুমাত্র তোমার। আমি এই পুরো মলটা কিনে নিয়েছি। এখন তোমার যা ইচ্ছা নিতে মনে চায় তুমি শুধু ওদেরকে অর্ডার দাও। কিন্তু কোনো কিন্তু না, শুধু একটা জিনিস মনে রাখবে, তুমি আমার, and your every wish is my command.
কোনো ম্যাটার করে না সেই জিনিসটা কত এক্সপেন্সিভ। আমি নিজে তোমাকে কিনে দেব, তোমার জন্য আমি সবকিছু কিনে দিতে পারবো, তুমি যা চাও। জাংকুক তের দিকে এগিয়ে আসে, তের মুখের অনেকটা কাছে নিজের মুখটা নিয়ে আসে এবং তের কানের কাছে নিজের মুখ নিয়ে তের কানে আলতো করে লিক করে। হঠাৎ এমন কাজে তে আশ্চর্য হয়ে যায়, তের পুরো শরীর শিশির করে ওঠে, তে একদম বরফের ন্যায় জমে গেছে। জাংকুক কাটতে গাড়িতে বসে আছে, উদ্দেশ্য তারা মেনশনে ফিরে যাবে। হঠাৎ করে জাংকুকের ফোনটা বেজে ওঠে। হ্যাঁ সুগা, দ্যাটস গুড। ওকে ওইখানে আটকে রাখ, আমি আসছি। জাংকুক ফোনটা রেখে একটা বাঁকা হাসি দেয়। এই সব কিছুই তে দেখেছে, কিন্তু তে কিছুই বলেনি। তে প্রথম থেকেই জাংকুকের বিষয়ে, জাংকুকের ব্যবসা বা জাংকুকের শত্রুদের বিষয়ে কখনোই কিছু জানতে চায়নি, আর জাংকুকও তেকে কিছুই বলেনি। সে চায় না তেকে তার এই সব বিজনেসে ইনভলভ করতে, কিন্তু তে শিওর যে এখন যে ফোনটা এসেছে সেটা সম্পূর্ণ লিলির সাথে কানেক্টেড। তাই তে শান্ত গলায় জাংকুককে বলে, তোমরা কি লিলির বিষয়ে কথা বলছিলে? তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক তের দিকে মুখ ঘোরায়। এই সময় জাংকুকের মুখে সেই আগের মতো কোমলতা নয়, বরঞ্চ গাম্ভীর্য আর চোখে অন্ধকার ছেয়ে আছে। সেটা থেকে অন্য কিছুই অনুভব করাচ্ছে। তে বুঝতে পারে সে হয়তো ভুল কোশ্চেন করে ফেলেছে, তাই সে সাথে সাথে মাথাটা নিচু করে ফেলে। হ্যাঁ, লিলির বিষয়ে কথা বলছিলাম। দয়া করে ওকে কিছু করো না, ও আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা বলে তে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। এতে জাংকুক হেসে ওঠে। জাংকুকের হাসি তের কানে এসে লাগছে। তারপর জাংকুক তের থুতনি ধরে নিজের মুখটা উঁচু করে নিজের চোখে চোখ রাখতে বাধ্য করে। তে চোখ মেলে জাংকুকের চোখের দিকে তাকায়। যদি তুমি এটা চাও তাহলে ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে, কারণ একমাত্র তুমি আমাকে থামাতে পারবে। এ বলে জাংকুক তার দৃষ্টি তের চোখ থেকে সরিয়ে তের ঠোঁটের দিকে আবদ্ধ করে। তে সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আমাকে ছাড়ো, তোমরা কারা? কি চাও তোমরা? টাকা, যত টাকা লাগে আমি দেব, আমাকে ছাড়ো। লিলির এমন করুণ অবস্থা দেখে জিমিন আর সুগা দুজনেই জোরে জোরে হাসতে শুরু করে। তখন জাংকুক আর তে ডার্ক রুমে প্রবেশ করে। তে ভয় পেয়ে জাংকুকের পেছনে লুকায় এবং জাংকুকের হাত জোরে খামচে ধরে। তুই এখানে? ওদেরকে বল আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে বাঁচা। স্টপ ইওর মেলোড্রামা, ঠিক আছে? আমাদের সত্যিটা বল। লিলি, দয়া করে ওদেরকে সব সত্যিটা বলে দে। তুই যা জানিস কিছু লুকোস না, আমি তোকে বিশ্বাস করি, আমি জানি তুই কিচ্ছু করিসনি। তোমরা কি জানতে চাও বলো? চাইওনো কোথায়? চাইওনো, ইউনো ইউনো, ও তো এখন শান্তির ঘুম ঘুমোচ্ছে। হোয়াট ডু ইউ মিন? সিরিয়াসলি তোমরা এখনো জানো না কিছু? লিলির এমন খামখেয়ালি কথায় সুগা এবার প্রচুর রেগে যায় আর লিলির গালে সজোরে থাপ্পড় মারে। জাস্ট সে ইট, ড্যাম ইট। আই ফাকিং কিলড হিম। লিলির কথায় সবাই অবাকের চরম পর্যায়ে চলে যায়, বিশেষ করে তে। সে কখনোই ভাবতে পারেনি যে লিলি এমন কিছু করতে পারে। কি? কিন্তু কেন? আর কোম্পানি প্রেসিডেন্ট না বললো যে ইউনো ওকে ফোন করেছে, ফোন করে তোমার কথা জিজ্ঞেস করতো? ওয়েল আমি প্রচুর ফাস্টেড ছিলাম, আর আমরা ছিলাম সৎ ভাই বোন, কিন্তু সবাই সবসময় ওকেই জানতো, ওকেই বাহবাহ দিত, ওকে সবসময় মাথায় তুলে রাখতো। আই ফাকিং হেট হিম। তার চেয়েও বড় কথা, ওই বাস্টার্ড আমার দিকে নজর দিয়েছিল। সে আমাকে তার বানাতে চেয়েছিল, সবসময় আমাকে কন্ট্রোল করার চেষ্টা করত। আমি সেটা একদমই পছন্দ করিনি। হ্যাঁ, আমি ওকে মেরে ফেলেছি, কারণ আমার সব কিছু চাই। আমার ওর নাম, ওর পাওয়ার, ওর মানি সবটা চাই। এখন সেই সব কিছু শুধু আমার, শুধু আমার।
কথা বলতাম শুধু ভয়েস চেঞ্জার দিয়ে। আর গেস হোয়াট, ও এটা বিশ্বাসও করে নিয়েছে যে আমি ইউনো। এই বলেই লিলি পাগলের মতো হাসতে শুরু করে। যদি তুমি সবটা পেয়ে গেছিলে তাহলে তুমি ওই ছোট কোম্পানিতে কেন কাজ করছিলে? কারণ ইউনো কিছু ইম্পর্টেন্ট ফাইলস ওই কোম্পানিতে লুকিয়ে রেখেছিল, আর সেটা শুধু প্রেসিডেন্টই জানতো। সে কারণে আমি ওইখানে কাজ করতাম, কিন্তু আমি কোনো কিছুই করতে পারিনি শুধুমাত্র একটির জন্য। এতে সবসময় আমার আর প্রেসিডেন্টের মাঝখানে চলে আসতো। ও কি করেছে? যখনই আমি ওই পেপারগুলোকে খুঁজতে যেতাম তখনই একটে সবসময় আমার সামনে চলে আসতো। ও এতটাই গায়ে পড়া আর অসহ্যকর ছিল সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আবারও ওই একই রকম ফিল হতে শুরু করলো যখন ইউনো সবসময় আমাকে কন্ট্রোল করতো। ঠিক তেমনটাই ফিল হচ্ছিল একটের জন্য। আমি তো চিন্তা করে ফেলেছিলাম যে এই ব্লাডি বিচকে আমি নিজের হাতে খুন করব, কিন্তু তার আগেই আমার লোকেরা আমাকে খবর দেয় যে কেউ একজন ওকে কিডন্যাপ করে নিয়েছে। তাই আমি আর এসব নিয়ে ঘাটাঘাটি করিনি, কারণ আমার পথ তো অলরেডি এমনিতেই অন্য কেউ ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমি জানতাম না এই বিচ এখনো বেঁচে আছে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল জাংকুকের ধৈর্যের বাঁধ ভাঙতে। জাংকুক নিজের গানটা বের করে সাথে সাথে লিলিকে শ্যুট করে দেয়। জাংকুক ভয় পাচ্ছে যে তে এইসব দেখে বা শুনে কষ্ট না পায়। জাংকুক চায় না তে এইসব দেখে বা শুনে কষ্ট পায়। সে আস্তে আস্তে নিজের মাথা ঘুরিয়ে তের দিকে তাকায়। তে অঝরে কান্না করছে, আর হঠাৎ করে এমন বন্দুকের আওয়াজে সাথে সাথে তে নিজের শরীরটা জাংকুকের উপর ছেড়ে দেয়। তে নিস্তেজ হয়ে পড়ছে দেখে জাংকুক তাড়াতাড়ি তেকে ধরে ফেলে আর তেকে নিয়ে সেই ডাকরুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। ডাক্তার এসে তেকে চেক করে আর চেক করে বলে, মিস্টার জিয়াম, ভয় কিছু নেই। আসলে উনি হঠাৎ করে গুলির আওয়াজে শকড হয়ে গেছে, যে কারণে উনি সেন্স হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। তারপর ডাক্তার সেখান থেকে চলে যায়। জাংকুক তের পাশে বসে আছে, তের মুখ পানে চেয়ে আছে। জাংকুকের চোখে মুখে হাজারো রকমের অনুভূতিগুলো দেখা দিচ্ছে। তে আস্তে আস্তে চোখ মেলে। তে জাংকুককে দেখতে জাংকুক সাথে সাথে তেকে জাপটে জড়িয়ে ধরে। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি? জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে কথাটি বলে। তে একটু মৃদু হেসে জাংকুককে জড়িয়ে ধরে। আমি ঠিক আছি। আই এম সরি, আমার তোমাকে ওইখানে নিয়ে যাওয়াটাই উচিত হয়নি। জাংকুক তেকে ছেড়ে তের কপালে আলতো করে চুমু খায়। না প্লিজ, তুমি এমনটা বলবে না। তুমি যা করেছো ঠিকই করেছো। তুমি যদি আমাকে ওইখানে নিয়ে না যেতে তাহলে হয়তো আমি লিলির আসল রূপটাই জানতে পারতাম না। ও কেমন মানুষ আমি হয়তো আজ পর্যন্ত বুঝতেও পারতাম না। তের কষ্ট হয়, তারপরেও তে কিছুই বলে না। জাংকুক তের মুখটা ধরে বলে, তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আমি চাই তোমাকে রক্ষা করতে, তোমাকে বাঁচাতে, শুধু তোমাকে। আমি চাই তোমার জন্য সবকিছু করতে। Your only wish is my command. I love you, তে। জাংকুকের চোখ জলে ছলছল করে ওঠে। তে মৃদু হাসে। তে জানতো জাংকুক ওকে পছন্দ করে, আর তেও নিজের অনুভূতিগুলো বুঝতে শুরু করেছিল। তাই তে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ টু। আমি জানি না কখন আমি তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু যবে থেকে তুমি আমার আশেপাশে থাকতে শুরু করেছো আমি একটা অন্যরকম অনুভূতি অনুভব করতাম। তুমি যদি আমার আশেপাশে না থাকতে আমার কেমন জানি খালি খালি লাগতো। আর যখন থেকে আমি বুঝতে পেরেছি যে সেই মিসিং পার্টটা আসলে কি, আমি সত্যি নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। তোমাকে কিভাবে বলবো সেটাই বাহানা খুঁজছিলাম। তাই আমি এখন তোমাকে বলছি আই লাভ ইউ টু। আমি তোমার সাথে বুড়ো হতে চাই, তোমার সাথে ঘর বাঁধতে চাই। উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। তুমি যদি চাও তাহলে আমি আজকে তোমার বাবা মার সাথে কথা বলি। কাউকে বলতে হবে না জাংকুক। আসলে আমি অনাথ, আমার ফ্যামিলি নেই, বাবা মা কেউ নেই। প্রথম থেকে আমি একা। শুধু
লিলিকে আমার ফ্যামিলি মনে করতাম, কিন্তু ও তো আমাকে কখনো ওর বন্ধুই মনে করেনি। ফ্যামিলি দূরে থাক, কিন্তু এখন আমার সেই খালি জায়গাটা তুমি পূরণ করে দিয়েছো। তুমি হবে আমার ফ্যামিলি, হবে না? হ্যাঁ তে, তুমি শুধু আমার আর আমি তোমার। আমি তোমার ফ্যামিলি হব। আমার এই এত স্ট্রাগলের মধ্যে ইউ আর দ্য বিউটিফুল স্ট্রাগল। এই বলে জাংকুক তের ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। তেও জাংকুককে কিস ব্যাক করতে শুরু করে। ওরা একে অপরের মধ্যে হারিয়ে যায়।